আসসালামু আলাইকুম এন্ড গুড ডে ডিয়ার স্টুডেন্টস। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। অনার্স তৃতীয় বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা পড়ব এন্টারপ্রেনিউরশিপ অর্থাৎ শিল্প উদ্যোগ। এটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং এবং ফিনান্স ও ব্যাংকিং আমরা করাই, সেটা অনার্স থার্ড ইয়ারে। তো এইখানে বেসিকলি উদ্যোগ বিষয়টা ফার্স্ট ইন্ট্রোডিউস করে ফরাসি অর্থনীতিবিদ রিচার্ড ক্যান্টিলন 1755 সালে। তার ইন্ট্রোডাকশনের পর থেকে পাশ্চাত্য যুগ অর্থাৎ ফ্রান্স, দেন হচ্ছে পাশে ইংল্যান্ডের শিল্প বিপ্লব। তো এই ধারণাটা ব্যাপকভাবে প্রসার লাভ করে এবং আমরা যদি পাশ্চাত্য পাঠ্যপুস্তক দেখি, ইউরোপ আমেরিকার পাঠ্যপুস্তক দেখি, তাহলে দেখব অনেক আগে থেকে এই বিষয়টা তাদের পাঠ্য পুস্তকে খুবই সিগনিফিকেন্টলি প্রেজেন্ট করা। তো আমাদের দেশেও বিষয়টা পরিচিতি লাভ শুরু করেছে এবং দেন যেটা হয়েছে এখন খুবই সিগনিফিকেন্ট টাইম ব্যবসা উদ্যোগ বা শিল্প উদ্যোগের জন্য। অর্থাৎ যেই বিষয়টা হচ্ছে যে আমরা যেখানে এগ্রিকালচার থেকে ইকোনমির ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন ছিল, সেখান থেকে এগ্রিকালচার দেন হচ্ছে অন্যান্য সেক্টর যেটা হচ্ছে শিল্প এবং সেবা খাত আমাদের অর্থনীতিতে তাদের অবদান বাড়িয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে উদ্যোগের যে প্রয়োজনীয়তা সেটা অপরিসীম। তো এই বিষয়ে আমরা জানবো। দেন আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে যেগুলো আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ডেফিনেশন দেখেছিলাম, এরপরে ব্যাকগ্রাউন্ড দেখেছি, এরপরে দেন হচ্ছে বেসিক্যালি মানুষ কেন উদ্যোগে আগ্রহী হবে কারণগুলো দেখেছি। পরবর্তী টপিকগুলো এখন আমরা আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। দেন আমরা কনসেপ্ট দেখেছি, এরপরে দেখো ডেফিনেশন করেছি, এরপরে হিস্ট্রি, দেন আমরা প্রসেস বাই স্টেপস দেখেছি, ইন্টারেস্ট কেন ইন্টারেস্টেড হয়, ইন্টারেস্টেড কারণ, আর একজন উদ্যোক্তার ছবি। এরপরে দেখো আমরা আজকে যে টপিকটা যে পার্টটা আলোচনা করব সেটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক শিল্প উদ্যোগের জন্য বিবেচ্য বিদ্যমান পরিস্থিতি বিবেচ্য বিদ্যমান পরিস্থিতি আলোচনা করব। এখানে বিবেচ্য শিল্প উদ্যোগীয় পরিবেশের বৈশিষ্ট্য সমূহ আলোচনা আমরা করেছিলাম প্রিভিয়াস ক্লাসে। তো সেটা আমরা একটু রিভিউ করতে পারি, পয়েন্টগুলো জাস্ট আমি বলে দিলাম। ফার্স্ট যেটা হচ্ছে সর্বশেষ প্রযুক্তি ইউটিলাইজ করতে হবে। দেন যেটা হচ্ছে নতুন ধারণা উৎসাহিতকরণ করতে হবে। এরপরের যে বিষয়টা রয়েছে সেটা পরীক্ষা নিরীক্ষা উৎসাহিতকরণ, অর্থাৎ এক্সপেরিমেন্ট ছাড়া কিন্তু নতুন কনসেপ্টকে ইস্টাবলিশ করা যাবে না। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, নতুন ধারণাকে যেভাবে উৎসাহিত করতে হবে সেটাকে টেস্ট করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করে উৎসাহিত করতে হবে। ব্যর্থতা মেনে নেওয়া, সুযোগ গ্রহণের সীমানা। এরপরের যেই পার্টটা রয়েছে সেটা হচ্ছে আহ, পরিবেশের বৈশিষ্ট্য সমূহ, বিবেচ্য শিল্পোদ্যোগীয় পরিবেশের বৈশিষ্ট্য সমূহ। পরিবেশের বৈশিষ্ট্য সমূহ বাকি পয়েন্টগুলো আমরা দেখব, অর্থাৎ বাকি কোন বিষয়গুলো রয়েছে। অর্থাৎ এখানে আমরা 5টা পয়েন্ট আলোচনা করেছি, দেন এইখানে আমরা নাম্বার 6 থেকে আলোচনা করব। এইখানে যে বিষয়টা রয়েছে সম্পদের সহজলভ্যতা ও ব্যবহারযোগ্যতা। দেন হচ্ছে অর্থাৎ রিসোর্স অ্যাভেলেবেল হতে হবে। এরপরে যেটা হচ্ছে যে মাল্টি টিম অ্যাপ্রোচ হচ্ছে যে এখন কিন্তু বেসিক্যালি ইন্ডিভিজুয়ালি কোনো কাজ করে সাকসেস হওয়া যতটুকু সম্ভব, বলতে যে যতটা ইফোর্ট প্রয়োজন, টিম ওয়াইজ কিন্তু এত ইফোর্ট প্রয়োজনীয়, অর্থাৎ খুব সহজেই সাকসেসটা নিয়ে আসা যাচ্ছে। আর অলওয়েজ টু ইজ বেটার দেন ওয়ান, এটা তো টু হেড ইজ বেটার দেন ওয়ান হেড,
থ্রি হেড ইজ বেটার দেন টু হেড, এভাবে যত পার্সন বাড়বে তো সেটা তো অবশ্যই বেটার বা বেস্ট হবে। দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করতে হবে। এরপরের যে বিষয়টা হচ্ছে স্বেচ্ছামূলক কর্মসূচি, এই বিষয়টা টোটালি হবে হচ্ছে একটা স্বেচ্ছামূলক বিষয়। স্বেচ্ছামূলক কর্মসূচি কি ইন্সপায়ার করতে হবে সুষ্ঠু পুরস্কারের ব্যবস্থা, উচ্চ স্তরের ব্যবস্থাপকের সহযোগিতা। এই পয়েন্টগুলো আমরা দেখেছিলাম। দেন দেখো যে আমরা প্রাতিষ্ঠানিক উদ্যোগের পরের অর্থাৎ প্রাতিষ্ঠানিক উদ্যোগের ক্ষেত্রে নেতৃত্বের বৈশিষ্ট্য বিবেচনা করো। নেতৃত্ব কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট টার্ম ইন এন্টারপ্রেনিউরশিপ। এন্টারপ্রেনিউরশিপের ক্ষেত্রে লিডারশিপটা কিন্তু খুব সিগনিফিকেন্টলি প্রেজেন্ট করা হয়। বেসিক্যালি এখানে লিডারই কিন্তু উদ্যোক্তা। তো সেই ক্ষেত্রে কিন্তু আলাদা যেহেতু আমরা সাবজেক্ট হিসাবে পড়ছি, দেন আমরা এখানে লিডারশিপকে ফোকাস করব। অর্থাৎ অনেক মানুষের মধ্যে উদ্যোগ এবং নতুন সুযোগ কিন্তু কিছু মানুষ দেখে এবং তারাই হচ্ছে স্পেশাল, তারাই কিন্তু সমাজকে এগিয়ে নিয়ে যায়। তো দেন আমরা তাদেরকে কি বলতে পারি, লিডার বলতে পারি। তাতে তো তো এই ক্ষেত্রে যেই নেতৃত্বের বৈশিষ্ট্যগুলো বিবেচনা করতে হবে বা যেই কোয়ালিটি গুলো থাকতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট লিডারকে পরিবেশ সম্পর্কে জানতে হবে, ইনভায়রনমেন্ট সম্পর্কে জানতে হবে। লাইক পরিবেশ যদি স্টেবল না হয় বা পরিবেশ বিভিন্ন রকম হতে পারে, প্রাকৃতিক পরিবেশ হতে পারে, রাজনৈতিক পরিবেশ হতে পারে, সামাজিক পরিবেশ হতে পারে। লাইক আমরা যদি বলি যে সৌদি আরবিয়া, সেখানে একরকম ইনভায়রনমেন্ট। দেন হচ্ছে আর আমরা ইউরোপ, সেখানে এক ধরনের ইনভায়রনমেন্ট। আর আমরা যদি রাজনৈতিক পরিবেশের কথা বলি, দেন ইরানের অবস্থা একরকম, অর্থাৎ ওদেরকে ট্রেড এম্বার্গো অর্থাৎ বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়া আছে, সেই জন্য সহজে বিজনেসটা করতে পারছে না। তো উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে উদ্যোক্তাকে কিন্তু, আর আমরা যদি ইথিওপিয়ার কথা বলি বা সুদানের কথা বলি বা ইয়েমেনের কথা বলি, যেখানে বা ফিলিস্তিনের কথা বলি বা কাশ্মীরের কথা বলি, তো যেখানে হচ্ছে যে রাজনৈতিক অস্থিতিশীল অবস্থা রয়েছে বা যেমন হচ্ছে আমরা ফিলিস্তিনের কথা বলতে পারি, যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। তো বা সিরিয়ার কথা বলা যেতে পারে। দেন এইখানে কি বিজনেস করা খুব কঠিন, এখানে উদ্যোগ নিয়ে এগিয়ে আসা খুব কঠিন। অর্থাৎ উদ্যোগ নিয়ে এগিয়ে আসলে কখন এক্সপ্লোশন হয়ে তার বিজনেস দেখা যাবে যে ডিস্ট্রাকশন হয়ে গেছে। তো ইয়েমেনে যুদ্ধ চলছে, ইথিওপিয়ায় যুদ্ধ চলছে। তো এই রাজনৈতিক অবস্থা ভালো না হলে তো বিজনেস ওইভাবে করা যাবে না। এছাড়া অন্যান্য পরিবেশগুলো জানতে হবে। দেন পরিবেশই কিন্তু সুযোগ ক্রিয়েট করে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে ফ্লেক্সিবল, অর্থাৎ পরিবেশের সাথে চেঞ্জ হতে হবে। অর্থাৎ ফ্লেক্সিবিলিটি বা চেঞ্জিং, যদি কোনো একটা কনসেপ্টকে ডিটারমাইনলি ধরে থাকা হয়, দেখা গেছে কনসেপ্টটা ভুল। তো কনসেপ্ট ভুল হলে কনসেপ্ট ওইখান থেকে লার্ন করে দ্রুত সামনে চলে আসতে হবে। অর্থাৎ কোনো ব্যর্থতা বা কোনো সিচুয়েশনে আটকে থাকা যাবে না, সেটাকে ওভারকাম করে দ্রুত নেক্সট সিচুয়েশনে যেতে হবে, নেক্সট ফেজে যেতে হবে। অর্থাৎ নেক্সট ওয়ার্ড একটা আমরা জানি যে পরবর্তীতে কি হবে সেই বিষয়টা, পরবর্তীতে কিন্তু মোর অপরচুনিটিস ক্রিয়েট হতে পারে। আর থ্রেটকে টার্ন করে অপরচুনিটিসে ট্রান্সফর্ম করতে হবে। তো এই হচ্ছে তো লিডারকে নমনীয় হতে হবে এবং হচ্ছে ইনভায়রনমেন্ট অপরচুনিটিকে রেসপন্স করতে হবে। বিকল্প ব্যবস্থাপনা, অর্থাৎ প্রত্যেকটা কাজের অল্টারনেটিভ রাখতে হবে, প্রত্যেকটা কাজ বিকল্প ম্যানেজমেন্ট। অর্থাৎ ট্রেডিশনাল ম্যানেজমেন্ট তো রয়েছে, ট্রেডিশনাল ম্যানেজমেন্টে লাইক বিকল্প ব্যবস্থাপনা কেন, অনেক ক্ষেত্রে যেটা হয় যে তোমার যদি ইথিওপিয়ায় কিন্তু খুব সুন্দর স্ট্রাকচার ছিল, আফ্রিকার দেশ, এখানে সবাই কিন্তু বিজনেস করছিল, হঠাৎ যুদ্ধ হয়ে এরকম হবে এটা কিন্তু কেউ জানে না। তো বেসিক্যালি উদ্যোক্তা বিজনেস এটা কিন্তু অনেকের লিভলিহুডের সাথে জড়িত, জীবিকার সাথে জড়িত, বা এরকম আনস্টেবল সিচুয়েশন হলে কি হবে, বিজনেস বন্ধ করে দেয়া লাগবে। তো এটা কিন্তু কখনোই উচিত না। বা আমরা যদি আরো ছোট মাইনর সমস্যার কথা চিন্তা করি,
সেক্ষেত্রে কি বিজনেস বন্ধ করে দেওয়া হবে? তো সেক্ষেত্রে কি করতে হবে, বিকল্প ব্যবস্থাপনা যেন থাকে, অর্থাৎ অল্টারনেটিভ ম্যানেজমেন্ট চিন্তা করে রাখতে হবে যাতে সেই সাপ্লাই চেইন অনুযায়ী সবকিছু ঠিক করা যেতে পারে। একটা যেটা আমরা আগেও পড়েছি, দলগত কাজ, টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক ইজ অলওয়েজ বেটার। আর এখন এখন মডার্ন অর্গানাইজেশন টিম ওরিয়েন্টেড, অর্থাৎ টিম ওয়াইজই কিন্তু সাকসেস অ্যাচিভ করছে। দেন ওপেন ডিসকাশনকে ইন্সপায়ার করতে হবে, অর্থাৎ ওপেন ওপেন ডিসকাশনকে ইন্সপায়ার করলে যেটা হচ্ছে নতুন নতুন কনসেপ্ট আসবে। আর হু নোস যে কোন কনসেপ্ট বিজনেসকে একেবারে আমূল পরিবর্তন না, অর্থাৎ ডে নাইট একটা চেঞ্জ নিয়ে আসতে পারে বা সাকসেসকে এনশিওর করতে পারে। তো সেই জন্য মুক্ত আলোচনা, অনেক ক্ষেত্রে অর্গানাইজেশন যেটা করে যে মুক্ত আলোচনাকে ডিসকারেজ করে। ডিসকারেজ অর্থাৎ এটা এমন হয় যেটা অর্গানাইজেশনের জন্য, অর্গানাইজেশনের কাজের পরিবেশের জন্য যেটা ক্ষতিকর হতে পারে বা ড্যামেজিং হতে পারে। তো সেই ক্ষেত্রে আলোচনাকে বেসিক্যালি অর্গানাইজেশন যেটা করে যে লিমিট করে দেয় যে এই বিষয়গুলো আলোচনা করা যাবে বা। তো সেই ক্ষেত্রে ওপেন ডিসকাশন অ্যাকচুয়ালি ভালো, এখান থেকে অনেক কিছু চলে আসতে পারে। সমালোচনা যে অলওয়েজ খারাপ বা এরকম কিন্তু কোনো বিষয় না। সমালোচনা থেকে কিন্তু অনেক অনেক কারেকশন নেওয়া যেতে পারে, অনেক ভালো ভালো ইনিশিয়েটিভের কথা আসতে পারে। অনেক ভালো ভালো দেখা যায় যে ম্যানেজমেন্ট খারাপ করছে, অর্থাৎ কিন্তু সে কিন্তু রিফ্লেকশন, তার সামনে কিন্তু মিরর নেই, দেখতে পাচ্ছে না। তো ক্রিটিসিজম স্টপ করার জন্য অনেক অর্গানাইজেশন যেটা করে ওপেন ডিসকাশনকে ডিসকারেজ করে। কিন্তু ওপেন ডিসকাশন এটা কিন্তু অলওয়েজ ব্যাড না, এটা খুব ভালো ইম্প্যাক্টও ফেলতে পারে। এই জন্য ক্রিটিক্স অবশ্যই দরকার রয়েছে। এরপরে হচ্ছে যে সমার্থ সমর্থক সৃষ্টি, অর্থাৎ যারা প্যাট্রোনাইজ করবে, এরকম একটা টিমকে ক্রিয়েট করা, অর্থাৎ উদ্যোক্তা এগিয়ে যাবে। এইখানে কিন্তু দেখা গেছে এই পথটা কিন্তু খুব কঠিন একটা পথ, অর্থাৎ অলওয়েজ ফেইলিওর চান্সেসটা হায়ার থাকে। এই ক্ষেত্রে খুব মজার যে বিষয়টা, উদ্যোক্তার সাকসেস যখন সাকসেসফুল হয়, তার প্যাট্রোনাইজার বা তার হচ্ছে শুভাকাঙ্ক্ষীর কোনো অভাব থাকে না। বাট সে যখন ফেইলিওর হয় তখন কিন্তু তখন সমর্থককে রাখতে হবে যেন মিনিমাম অন্তত খড়কুটাটুকু ধরে রাখা যায়, কিন্তু তখন দেখা যায় যে কেউই তাকে চিনতে পারছে না। এইটা হচ্ছে রিয়েলিটি। তো এত চ্যালেঞ্জিং একটা পথ যেহেতু তাকে পাড়ি দিতে হবে, সেক্ষেত্রে তার কিছু সমর্থক সৃষ্টি করে নিতে হবে, বা সেম প্যাটার্নে যারা বিজনেস করছে তাদের রিলেটেড, বা দেখা গেছে যে যেই ক্ষেত্রে মিউচুয়াল কোঅপারেশনের মাধ্যমেও কিছুটা এগিয়ে যাওয়া যায়। ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, কিন্তু অবস্থান দৃঢ়, যেখানে আমি সঠিক সেখানে কিন্তু দৃঢ় ডিটারমিনেশন, অর্থাৎ ফার্ম ডিটারমিনেশন দরকার। ফার্ম ডিটারমিনেশন না হলে কিন্তু সাকসেস অ্যাচিভ করা সম্ভব হবে না। অর্থাৎ সাকসেসের ক্ষেত্রে কিন্তু ফার্ম ডিটারমিনেশন, অন্যান্য পলিসি, প্রসিডিউর, অ্যাপ্রোচ সেগুলো মডিফাই করা যেতে পারে, অপরচুনিটিস এর ক্ষেত্রে রেসপন্স করা যেতে পারে। কিন্তু যদি যদি ইন টার্মস অফ সাকসেস, ইন রিগার্ড অফ সাকসেস, সেই ক্ষেত্রে ফার্ম ডিটারমিনেশন যে না, সাকসেস অবশ্যই পেতে হবে। দেন দেখো পরের যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ব্যবসা সংগঠনে শিল্প উদ্যোগের ভূমিকা রয়েছে, কি কি ভূমিকা রয়েছে। ব্যবসা সংগঠনে বেসিক্যালি শিল্প উদ্যোগের ভূমিকা অনেক রয়েছে। যেমন বেসিক্যালি যদি শিল্প উদ্যোগ না থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যবসা সংগঠন এগিয়ে যেতে পারে না। আমি একটা উদাহরণ দিয়ে শুরু করি তোমাদেরকে। লাইক তোমরা দেখে থাকবে যে তোমরা কোহিনূর কেমিক্যালের নাম শুনেছো। কোহিনূর কেমিক্যাল, তারা হচ্ছে পার্টিকুলার আইটেম নিয়ে বিজনেস করে, কিন্তু খুব ওল্ডার বিজনেস অর্গানাইজেশন। তো তাদের বিজনেসের পরেও কিন্তু অনেকে বিজনেস শুরু করেছে। তো অনেকে বিজনেস শুরু করেছে, লাইক আমরা যদি ওয়ালটনের কথা বলি, প্রাণা রাফেলের কথা বলি, দেন স্কোয়ারের কথা বলি। তো এইসব প্রতিষ্ঠান কিন্তু কোহিনূর কেমিক্যাল কোম্পানির বিজনেস কিন্তু খুব একটা এক্সপানশন, অর্থাৎ তারা যেই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতো
ওই সেই প্রোডাক্টগুলোই রয়েছে, কিন্তু মার্কেটে কি কম্পিটিটর অনেক বেড়ে গিয়ে যেটা হচ্ছে তাদেরকে এখন চ্যালেঞ্জের মুখে পড়তে বা তারা একটা সিচুয়েশনে রয়েছে। কিন্তু ওই সেক্টরে কিন্তু অনেক অল্টারনেটিভ বিজনেস অর্গানাইজেশন অনেক ভালো করেছে, অর্থাৎ সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে শুরু করে, সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে আমরা যদি আরএফএল প্রথমে টিউবওয়েল দিয়ে শুরু করলো, এখন প্রাণের ফুড সেক্টরে প্রায় 18টা 20টা প্রতিষ্ঠান, আর দেন হচ্ছে আরএফএল ইঞ্জিনিয়ারিং সেক্টরে 18টার মতো প্রতিষ্ঠান। তো এইরকম প্রায় 35 থেকে 40টা কোম্পানি তারা রান করছে, এবং ওয়ালটন বিভিন্ন সেক্টরে ডাইভার্স হয়ে ছড়িয়ে যাচ্ছে, বা এরপরে স্কোয়ার ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ তারা একটা কোম্পানি ওরিয়েন্টেড না। এক্ষেত্রে সুপার একটা অ্যাডভান্টেজ কি, একটা কোম্পানি প্রফিট করছে, সেই প্রফিট দিয়ে অন্য কোম্পানিকে সাপোর্ট দেওয়া দিচ্ছে, সাপোর্ট দিয়ে দেন হচ্ছে কি কোম্পানিগুলো কিন্তু একেবারে জায়ান্ট গ্রুপে পরিণত হচ্ছে। খুব খুব দারুণ একটা বিষয়। কিন্তু এই ক্ষেত্রে যারা এইরকম চেঞ্জকে মেনে নেয়নি, নতুন ধারণাকে অ্যাকসেপ্ট করেনি, তারা কিন্তু দেখো যে সেম প্রোডাক্টে তাদেরকে কিন্তু চ্যালেঞ্জ, এখন কিন্তু সোপ কোম্পানি বা ওদের একটা প্রোডাক্ট, ইট মে বি কস্কো, ওই যে গলে কম চলে বেশি, তো এখন কিন্তু বাংলাদেশের কনটেক্সট একটা সময় এই এই সাবানের অল্টারনেটিভ ছিল না, খুবই খুবই জনপ্রিয় এবং এখনো রয়েছে। তো মানুষের চিন্তা ভাবনা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ পিপল কিন্তু অনেক এখন এখন সিনসিয়ার কি, দেন হচ্ছে যে তোমরা স্পেশালি ফিমেলসদের ক্ষেত্রে যেটা হয় যে তারা খুব কেয়ারিং স্কিনের প্রতি, তো কোন সোপ ইউজ করবে গলা চলার চেয়ে সেটা হচ্ছে যে তাদের তাদের স্কিন কেয়ারিং সোপ কোনগুলো, এবং হচ্ছে তারা এই ক্ষেত্রে প্রাইসের বিষয়টাও কনসিডার করে না, অর্থাৎ প্রাইস যতই হোক বা অন্যান্য ইস্যু যাই থাক, স্কিনের জন্য যদি ভালো হয় সেটা আমরা ইউজ করতে চাই। তো ফার্স্ট পয়েন্ট এইটাই বলেছে, নতুন নতুন শিল্প স্থাপন করা, নতুন নতুন শিল্প স্থাপন করে এগিয়ে যেতে হবে। আর এগিয়ে না গেলে সেটা হচ্ছে যে পিছিয়ে যেতে হবে, কারণ টোটালি কিন্তু অর্থাৎ স্থির স্থির কিন্তু থাকবে না, হয় এগিয়ে যাবে না হয় পিছিয়ে যাবে। কারণ এই গ্লোবালাইজেশন প্রবাহমান, সব সব এগিয়ে যাচ্ছে, অর্থাৎ সবাই এগিয়ে গেলে আলটিমেটলি স্থির থাকা হচ্ছে পিছিয়ে যাওয়া। সবার এগিয়ে যাওয়া স্থিরতাকে পিছিয়ে দেয়। তো নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে হবে, নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন না করলে সেক্ষেত্রে যেটা হচ্ছে যে বিজনেস একসময় অস্তিত্ব সংকট দেখা দিবে। এরপরে টেকনোলজি উদ্ভাবন এবং তার প্রয়োগ, এটা বেসিক্যালি আমাদের দেশে কিছু 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 হচ্ছে, যেমন ইয়ামাহা এসিআই জয়েন্টলি কাজ করছে, ওরা হয়তো সামনে হয়তো আমরা এর একটা ফল দেখব। তো এখন ওইভাবে আর&ডি টিম আমাদের দেশে কোম্পানিগুলোতে রয়েছে, তবে ওইভাবে প্রযুক্তি উদ্ভাবন করার ক্ষেত্রে আমরা তো এগোচ্ছি কৃষি থেকে, খুব একটা টাইম লাগবে। এক্ষেত্রে ইউরোপ আমেরিকা ওরাই কাজটা খুব বেশি করে, যে নিউ নিউ টেকনোলজির সাথে কিন্তু ওই ওরা যেটা করে যে ওয়ার্ল্ডকে নেতৃত্ব দেওয়া, টেকনোলজি চেঞ্জ হলে কিন্তু ওয়ার্ল্ডের লিডারশিপ, অর্থাৎ টোটাল বিষয়টা চেঞ্জ হয়ে যায়, টোটাল থিমটা চেঞ্জ হয়ে যায়। লাইক আমরা যদি কম্পিউটারের জেনারেশন গুলোতে দেখি, তাহলে এখন লাইক সেকেন্ড জেনারেশনের ট্রানজিস্টর ইউজ করা হতো, সেই কম্পিউটারের স্পিড, এরপরে যখন আইসি অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিট ইউজ করা হলো থার্ড জেনারেশনে, তখন তার স্পিড, আর এখন প্রসেসর ফোর্থ জেনারেশনে প্রসেসর মাইক্রো প্রসেসর ইউজ করা হচ্ছে। তো এই ক্ষেত্রে যদি কোনো দেশ এরকম ভাবে যে না আমরা এখনো ট্রানজিস্টর ইউজ করব, ট্রানজিস্টর দিয়ে সেকেন্ড জেনারেশনে থাকবে, এটা আমাদের অথেন্টিসিটি বা এটা আমাদের কি অর্থাৎ বেসিকে রেসপেক্ট করলাম বা চেঞ্জকে অ্যাকসেপ্ট মেনে নিলাম না, তো সেটা কিন্তু অনেক পিছিয়ে যেতে হবে। তাহলে নতুন প্রযুক্তির উদ্ভাবন এবং তার প্রয়োগ যেই দেশ করবে, অন্যান্য দেশকেও সাথে সাথে চেঞ্জেস গুলো অ্যাকসেপ্ট করে নিতে হবে, আমাদের দেশ বা অন্যান্য দেশকে। বেসিক্যালি বিজনেস বা যাই হচ্ছে সব কিন্তু প্রকৃতির দান, মানুষ কিন্তু কোনো কিছু সৃষ্টি করছে না, আর বেসিক্যালি কোনো কিছু ধ্বংস করার ক্ষমতাও তার নেই। চিরন্তন একটা কথা, খুব প্রাকৃতিক একটা
সত্য কথা। তো বেসিক্যালি যেটা করে বা যেটা হয়ে থাকে সেটা হলো যে প্রাকৃতিক সম্পদের রূপান্তর, ট্রান্সফরমেশন, উপযোগ সৃষ্টি করা। আর আল্লাহ তাআলা প্রচুর সম্পদ দিয়ে রেখেছেন প্রকৃতিতে। তো সেই মহান আল্লাহ তাআলার প্রদত্ত প্রাকৃতিক সম্পদকে কি করতে হবে, বিভিন্নভাবে ট্রান্সফর্ম করে যেটা হচ্ছে যে প্রোডাক্ট করতে হবে। আর প্রাকৃতিক সম্পদ আহরণের ক্ষেত্রে যেটা হয় যে এই ক্ষেত্রে যদি দেশের প্রযুক্তি থাকে, লাইক আমাদের দেশ বাংলাদেশ, বাংলাদেশের প্রযুক্তি থাকে, তাহলে সে বা যেই দেশের প্রযুক্তি থাকে সেটা তো ভালো। যেমন আমাদের দেশের গ্যাস বা মিডল ইস্টের ওদের যে রিসোর্সেস গুলো রয়েছে সেগুলো আহরণের জন্য কি করতে হয়, সেগুলো আহরণের জন্য যে টেকনোলজি বা যেই যন্ত্রপাতি রয়েছে সেগুলো এই ইউএসএ এবং হচ্ছে ইউরোপ থেকে কালেক্ট করতে হয়। এই ক্ষেত্রে বিশাল একটা পার্সেন্টেজ, অর্থাৎ ওদের দেশের যেই দেশের সম্পদ তাদেরকে ট্যাক্স দিয়ে অন্য দেশ থেকে মানে উত্তোলন করা হচ্ছে। আর এইটা দ্বারা একটা দেশের অর্থনীতি, একটা দেশের স্ট্রাকচার খুব রাতারাতি চেঞ্জ হয়ে যেতে পারে। প্রাকৃতিক দেন হচ্ছে সম্পদের ব্যবহার। প্রাকৃতিক সম্পদ ছাড়াও যেই অন্যান্য সম্পদ রয়েছে সেই সম্পদগুলোর ইউটিলাইজ করা, লাইক অর্গানাইজেশনে বিভিন্ন ধরনের, লাইক একটা অর্গানাইজেশন ওষুধ নিয়ে কাজ করছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ওরা যেটা করতে পারে সেটা কেমিক্যালের অন্য একটা সেগমেন্টে যেতে পারে, বা কেমিক্যাল নিয়ে কাজ করছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা মেডিসিনে আসতে পারে, বা রিলেটেড ডাইভার্সিফিকেশন যেটা, বা যেই রিসোর্স গুলো রয়েছে, এগুলো বেসিক্যালি রিসোর্স প্রত্যেকটা ডিপার্টমেন্ট, তা আলাদা করে যদি নতুন একটা উদ্যোগ নেওয়া যায় তাহলে আরেকটা ফার্ম বা আরেকটা কোম্পানি দাঁড়ালো। তো এরপরের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গি বা মনোভাবের পরিবর্তন, অর্থাৎ তার যে দৃষ্টিভঙ্গি বা তার যে মেন্টালিটি, প্রত্যেকটা মনোভাবের এখানে কি বলছে, দৃষ্টিভঙ্গি বা মনোভাবের পরিবর্তন বা দৃষ্টিভঙ্গির পরিবর্তন এখানে হচ্ছে যে খুব ফ্রিকোয়েন্টলি যদি চেঞ্জ করা হয় সেটা কিন্তু পজিটিভ না। খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করা যাবে না, এখন এটা করব বা একটু পর পর প্ল্যান চেঞ্জ করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু রিসোর্স নষ্ট হবে, অর্গানাইজেশনের যে সম্পদ রয়েছে সেগুলো স্পয়েল হবে, সেগুলো সঠিক ব্যবহার হবে না। কাজেই যেটা যে পরিবর্তন বা দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে গ্লোবাল চেঞ্জের ক্ষেত্রে এই পরিবর্তনটা করতে হবে। দেন উদ্যোক্তাকে যেই কাজটা, আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে বাজার ক্রিয়েট করতে হবে। বাজার ক্রিয়েট করতে হবে, এই যে এখন এত কিছু মানুষের লাগছে এগুলো কিন্তু ম্যাক্সিমামই বেসিক না। বেসিক নিডস কি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিল্প, বাসস্থান, এন্টারটেইনমেন্ট, এইগুলো। তো এইগুলোর ক্ষেত্রে বস্ত্র কতটুকু লাগছে, যতটুকু বেসিক তার চেয়ে অনেক বেশি কিন্তু। তো এইভাবে যেটা হচ্ছে নতুন নতুন বাজার ক্রিয়েট করা, অর্থাৎ নতুন একটা ব্র্যান্ড হলো, নতুন একটা রেসিপি করা হলো, সেটা কিন্তু খুব বেশি চলছে। লাইক তোমরা একেবারে খুব প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, আমাদের দেশে খুব চেঞ্জ করছে সেটা হচ্ছে যে স্ট্রিট ফুড দেখো, স্ট্রিট ফুড এবং হচ্ছে যে ফেসবুকে ছোট ছোট ড্রেসের দোকানগুলো, কস্টিউম দোকানগুলো, কি কি পরিমাণ উদ্যোক্তা বা বাড়ছে, তো এটা অবশ্যই ভালো। তো স্ট্রিট ফুড গুলো দেখো যে নতুন নতুন রেসিপি, লাইক ধরো যে আমরা চা খাই, তো এখন চাই এটা হচ্ছে ছোট মাটির একটা জায়গায় দিয়ে এটাকে হচ্ছে মটকা চা নেম করে দেন হচ্ছে বিক্রি করছে। তো এখানে কি ওই জাস্ট হচ্ছে এগুলো একটু মডিফিকেশন, কিন্তু নাথিং এলস। তো কিন্তু এই চায়ের বিশাল মার্কেট বিক্রি হচ্ছে, তো দিন হচ্ছে কয়েকটা টাইপস করে শুধু শুধু চা বিক্রি করছে বিজনেস। তো এইভাবে নতুন নতুন মার্কেট, দেন ফ্যাশনের ক্ষেত্রে এরকম নতুন একটা পোশাক আনলে এই পোশাকটা সবাইকে কিনতে হবে। এইভাবে উদ্যোক্তাকে ক্রিয়েটিভ বা ডিসকাশন করে মার্কেট ক্রিয়েট করতে হবে। দেন হচ্ছে অর্থসংস্থানের বিষয়টা সাকসেসের ক্ষেত্রে যদি বোঝানো যায় ভালো হবে, দেন ফিনান্স আসলে কঠিন হয় না। ফিনান্স
করতে ব্যাংক ইন্টারেস্টেড, ফিনান্সিয়াল কোম্পানিগুলো রয়েছে। এখন তো আমাদের দেশে 62 ব্যাংক, 62 ব্যাংকস। তো দেন হচ্ছে এগুলো অনেক ব্যাংক, অনেক ফিনান্সিয়াল কোম্পানি রয়েছে যারা ইনভেস্ট করতে ইন্টারেস্টেড। তো এরপরের পয়েন্টে আমরা দেখব দক্ষ মানবকর্মী উন্নয়ন, সাথে সাথে যেটা হচ্ছে যে এই শিল্প উদ্যোগের মাধ্যমে হচ্ছে যে কি হবে, যে একটা লেয়ার বা পার্সনদের একটা লেয়ার যেটা হচ্ছে এটা খুব স্কিল হয়ে উঠবে, এটা খুব স্কিল হয়ে উঠবে, এরা খুব দক্ষতা সম্পন্ন একটা এইচআর হয়ে উঠবে। তো সেটা হচ্ছে যে উদ্যোগ গ্রহণ করলে স্কিল লেবার অর্থাৎ দক্ষ মানবকর্মী আমরা পাচ্ছি। তো এইখানে আমি ফাইনালি যেটা বলবো যে ব্যবসা উদ্যোগে, ব্যবসা সংগঠন শিল্প উদ্যোগের অপরিসীম অর্থাৎ খুবই সিগনিফিক্যান্ট ভূমিকা রয়েছে। তো এখন যেটা করতে হবে যে উদ্যোগ নিতে হবে, ব্যবসা সংগঠনের ক্ষেত্রেও শিল্প উদ্যোগ নিতে হবে। ব্যক্তিরা তো নিচ্ছেই, তো সংগঠনের ক্ষেত্রে নিলে যেটা হচ্ছে যে আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউশন বাড়বে এবং হচ্ছে যে দক্ষ মানব কর্মী এটা বাড়বে এবং হচ্ছে এই ফোর্স গুলো কিন্তু অর্গানাইজেশনের রিসোর্স। আমরা এখন টাইপস দেখব যে উদ্যোক্তার টাইপস গুলো কি কি রয়েছে। এটা উদ্যোক্তার টাইপস এর ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে 4টা টাইপস দেখতে পাচ্ছি। সরকারি উদ্যোগ অর্থাৎ সরকারি ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা হবে। সরকারি ক্ষেত্রে বেসিক্যালি যেই উদ্যোগগুলো গ্রহণ করা হয় এটা জনকল্যাণমূলক উদ্যোগ। কিন্তু এই উদ্যোগগুলো হচ্ছে যে পাবলিক ওয়েলফেয়ার কিভাবে করা হবে, মাস ওয়েলফেয়ার কিভাবে করা হবে, জনকল্যাণের ক্ষেত্রে উদ্যোগ নিয়ে থাকে। তো এবং আরো একটা যেটা হচ্ছে যে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য তারা বিভিন্ন রকমের পলিসি করে। তো বেসিক্যালি অর্থনীতি বুস্টিং করার জন্য যেটা হচ্ছে যে অর্থনীতির ক্ষেত্রে সরকার উদ্যোগ নেয়ার নিতে পারে, এটা অর্থনীতির ক্ষেত্রে সিগনিফিকেন্ট রোল পালন করে। এটা হচ্ছে সমাজতান্ত্রিক দেশে, দেশে সরকারি শিল্প উদ্যোগই প্রধান শিল্প উদ্যোগ যেটা অর্থনীতিতে কন্ট্রিবিউট করে। কিন্তু যদি এটা ক্যাপিটালিজম হয় বা মিক্সড ইকোনমি হয় আমাদের দেশের মতো, সেই ক্ষেত্রে কিন্তু বেসরকারি শিল্প উদ্যোগ হচ্ছে যে মেইন মেইন সোর্স অফ ইকোনমি, মেইন সোর্স অফ ইকোনমিক কন্ট্রিবিউশন। ইকোনমিক কন্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রাইভেট এন্টারপ্রেনিয়রশিপই মেইন মেইন স্ট্রিম রোল প্লে করে, অর্থাৎ প্রধান সোর্স হিসাবে কাজ করে। তাহলে বেসরকারি শিল্প উদ্যোগটাই আসলে বেসরকারিভাবেই এগিয়ে আসতে হবে। তো বেসরকারি উদ্যোগের ক্ষেত্রেও দুইটা বিষয়, একটা হচ্ছে যে একক শিল্প উদ্যোগ, ইন্ডিভিজুয়ালি উদ্যোগ নিল একজন মিলে, যেটা আমরা বিজনেস ফার্ম যদি বলি সলো প্রপার্টিশিপ বিজনেস। আর এই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে এটা সমিতি করতে পারে, এটা সমিতি বেসিক্যালি কয়েকজন বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেই ধরা যেতে পারে। তাহলে এই একক উদ্যোগ আর আমরা ব্যাপক উদ্যোগ যেটা হচ্ছে যে সরকার এবং বেসরকার দুজন মিলে যদি উদ্যোগ নেয় এরকম হতে পারে। বা বেসিক্যালি সরকার ব্যাপক উদ্যোগ বলতে যে সরকার পলিসির মাধ্যমে একক উদ্যোগকে প্যাট্রোনাইজ করা, একক উদ্যোগ ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগকে প্যাট্রোনাইজ করা। বেসিক্যালি ইকোনমিকে একটা দেশের 80% ইকোনমি হচ্ছে এক মালিকানা। তাহলে এই 80% কিন্তু ইকোনমিতে কন্ট্রিবিউশন রাখছে। তো এই 80% যদি বুস্টিং করা যায়, অর্থাৎ এটাকে যদি এদের সুবিধা অসুবিধা দেখা যায় ছোট স্পেশালি, তাহলে এরাই কিন্তু ইকোনমিকে একেবারে একেবারে লিফট করবে, একেবারে টপ অর্থাৎ জিএনআই জিডিপি। আমাদের দেশের সবাই যদি এমপ্লয়মেন্টে এনগেজ করা যায়,
ইমপ্লিমেন্ট এনশিওর করা যায়, দেশ তো একেবারে খুব এগিয়ে যাওয়া একটা হচ্ছে তখন ইনশাল্লাহ অটোমেটিক প্রসেস হবে। এই জন্য ক্ষুদ্র এসএমই, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, ওই এটা যেটা হচ্ছে যে আমাদের দেশে একক উদ্যোগ, এই যে ক্ষুদ্র বা ব্যাপক উদ্যোগের ক্ষেত্রে যে যেটা হচ্ছে যে এসএমই ফাউন্ডেশন করা হচ্ছে, গভর্নমেন্ট এই যে ফাউন্ডেশন করেছে, যে প্যাট্রোনাইজ করা, বেসিক্যালি এরাই কিন্তু ইকোনমিকে গতিশীল করতে পারে, ইকোনমিতে ব্লাড সার্কুলেশন, অর্থাৎ ইকোনমিকে স্ট্রেংথ দিতে পারে একক বা ক্ষুদ্র মাঝারি উদ্যোগ। এভাবে সবাই যদি উদ্যোগে এগিয়ে আসে, দেন কি একেবারে রুট অফ ইকোনমি, অর্থাৎ ডেভেলপ কান্ট্রি হওয়া, অর্থাৎ উদ্যোক্তারাই কিন্তু দেশকে ডেভেলপ করবে। স্পেশালি আমাদের ইকোনমি কন্টেক্সট যেহেতু মিক্স ইকোনমি, এখানে এখানে দেখা গেছে ক্যাপিটালিজম, সোশ্যালিজম এবং অন্যান্য বিষয়গুলো মিক্স ভাবে প্রেজেন্ট করা হয় বা মিক্স ভাবে থাকে। তো সেই জন্য যেটা করতে হবে, একক উদ্যোগকে বাড়াতে হবে। একক উদ্যোগ বাড়ালে অর্থনীতির যে সিচুয়েশন বা অর্থনীতির যে বিষয়গুলো, এগুলো ওভারনাইট খুব সিগনিফিকেন্টলি চেঞ্জ হয়ে যাবে। তো আজকে আমরা প্রকারভেদ পড়লাম, দেন হচ্ছে সংগঠনের ভূমিকা পড়লাম। এই পর্যন্তই থাক, দেন নেক্সট ক্লাসে দেখা হবে। ভালো থাকো তোমরা। আগামী আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। দ্যাটস অল ফর দ্য টাইম বিং।